গত কয়েকদিন ধরে একটা নাম খবরের শিরোনামে, সেটা হচ্ছে আরাবুল ইসলাম। এবার আরাবুল ইসলাম আজকে কেন খবরের শিরোনামে? তার কারণ আরাবুল ইসলামকে এবার ভালো তৃণমূল হয়ে যাচ্ছেন, তার কারণ আইএসএফ ছেড়েছেন তিনি। আর আজকের খবর হচ্ছে আরাবুল ইসলাম ঋতব্রত শিবিরে গিয়েছেন দেখা করতে, বিধানসভায় গিয়েছেন সেখানে ঋতব্রতর কাছে আরাবুল ইসলাম। ছবি দেখাচ্ছি আপনাদের এক্সক্লুসিভলি। আইএসএফ ছেড়ে বারবার আক্রান্ত হওয়ার পর আরাবুল হঠাৎ ঋতব্রতর দ্বারস্থ হওয়ায় জোর জল্পনা। এই মুহূর্তে প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। প্রদীপ্ত, আরাবুল ইসলাম আইএসএফ ছাড়লেন, তারপর বারবার হামলা হতে আমরা দেখলাম। আরাবুল ইসলাম অভিযোগের তীর আইএসএফ এর দিকে তুললো। এবার আমরা দেখছি আরাবুল ইসলাম ঋতব্রত শিবিরে গেলেন, মানে তিনি এতদিনে ভালো তৃণমূল হয়ে গেলেন। দেখো, সম্ভাবনা সেটাই বাড়ছে এবং এই মুহূর্তে আরাবুল ইসলাম ভাঙনের প্রাক্তন বিধায়ক, তিনি এই মুহূর্তে রয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার যে ঘর, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে ঘর, সেখানে তিনি বসে রয়েছেন। এবং সেই শিবিরেরই চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, শিউলি সাহা রয়েছেন, আকরুজ্জামান সহ একাধিক বিধায়ক তারা রয়েছেন। এবং তার পাশাপাশি আরাবুল ইসলামের ঘনিষ্ঠরাও বেশ কয়েকজন তারা এসেছেন। আরাবুল ইসলামের ছেলে তিনিও সেখানে এসেছেন এবং তাদের মধ্যে যে কথাবার্তা চলছে তাতে তিনি হয়তো কয়েকদিনের মধ্যেই তিনি যোগদান করবেন। তার কারণ আরাবুল ইসলাম আসার পরপরই কিন্তু যে সমস্ত বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেছিলেন তাদের সকলেরই একটাই বক্তব্য, সেই 2006 সাল যে সময়টা কঠিন সময়, সেই সময়ের বিধায়ক তিনি। ফলে সেই জায়গা থেকে এই যে কথোপকথন, অন্তত রাজনৈতিক মহল মনে করছে যে তার হয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের হাত ধরা সময়ের অপেক্ষা, যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তা নিয়ে কেউই কিছু বলতে নারাজ। কিন্তু তাহলে এই তৃণমূল ছেড়ে বেরিয়ে আসা আরাবুলের, সেখানে তিনি জায়গা পাননি, তিনি বলেছিলেন তাই জন্য যোগ্য সম্মান পাননি। তারপর তার আইএসএফ এর হাত ধরা, আইএসএফ এর সেখানেও গন্ডগোল, তাকে কোণঠাসা করা হয়েছিল তার বক্তব্য। তারপর এখনই ঋতব্রত শিবির, মানে এই যে এত বদল, কারণটা কি? দেখো, আরাবুল ইসলামের রাজনৈতিক অস্তিত্ব দীর্ঘদিন ধরেই সংকটে ছিল, অন্তত তেমনটাই অনেকে মনে করতেন। তার কারণ শওকত মোল্লা, ঋতব্রতপন্থী বিধায়ক এই মুহূর্তে প্রসূন বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। প্রসূন বাবু, আরাবুল ইসলাম আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধানসভায় দেখা করতে গিয়েছেন। আরাবুল ইসলাম মানে তৃণমূল ছেড়ে আইএসএফ, আইএসএফ ছেড়ে আবার এই মুহূর্তে আপনাদের শিবিরের দিকে এগিয়ে যাওয়া, আপনারা কি নিচ্ছেন তাকে? দেখুন, প্রথম পয়েন্ট হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে বিষয়টি জানি না। আপনি বললেন দেখা করতে গেছেন, আমি শুনলাম, আমি বিধানসভা থেকে বেরিয়ে এসেছি বেশ কিছুক্ষণ আগে। নাম্বার 2 হচ্ছে যে আমি যেটা মনে করি যে বিধানসভাতে বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে যে কোনো লোকই আসতে পারেন, যে কোনো মানুষই আসতে পারেন, কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব আসতেই পারেন। অনেক মানুষই তো আসেন, সিপিএম এর অনেক নেতৃত্ব আসেন কথা বলতে। সুতরাং কথা বলতে যাওয়া আর আপনি যেটা পরবর্তী স্টেপ বলছেন তার মধ্যে ডেফিনেটলি একটা ডিস্টেন্স আছে। যে কোনো সিদ্ধান্ত আমাদের সেন্ট্রাল ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে নেওয়া হয়। আরাবুল ইসলাম তো যে কেউ নন, তাই না? না, নিশ্চয়ই নন। উনি প্রাক্তন বিধায়ক এবং উনি যথেষ্ট পরিচিত রাজনৈতিক মুখ। ওনাকে নিয়ে অতীতে অনেকগুলো খবর হয়েছে, বিতর্ক হয়েছে, সবই ঠিক আছে। আর পয়েন্টটা হচ্ছে যে এই মুহূর্তে আরাবুল ইসলাম যদি কারোর সঙ্গে দেখা করতে যান, যেটা এলওপির সঙ্গে দেখা করতে যান, সেটাকে আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্বের এক জায়গায় যাওয়া হিসাবেই দেখবো। কথা বলতেই পারেন যে কোনো বিষয় নিয়ে, কি নিয়ে কথা হয়েছে সেটা আমার জানা নেই। বেশ, আপনার জায়গাটা থেকেই আমার প্রসূনবাবু শেষ প্রশ্ন আপনাকে, তাহলে কি আরাবুল ইসলামকে এবার থেকে ভালো তৃণমূল বলবো, কোট আনকোট? দেখুন, এটা আপনারা মিডিয়া, আপনারা যে কোনো কিছু বলার স্বাধীনতা রাখতেই পারেন, সেটা নিয়ে আমার হস্তক্ষেপ নেই। আমি শুধু এটুকুই বলবো যে আগে ফর্মালি দলের কোনো সিদ্ধান্ত হোক, আপনারা সেটার জন্য ওয়েট করুন। যদি সেরকম সিদ্ধান্ত হয় তারপরে আপনি আপনাদের পছন্দ মতো টার্মিনোলজি ব্যবহার করবেন। ধন্যবাদ আপনাকে। আমি আবারও প্রদীপ্তর কাছে চলে যাব। প্রদীপ্ত, যেরকম প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছিল, তুমি নিশ্চয়ই শুনছিলে কথাগুলো, আর সেক্ষেত্রে উনি কিন্তু বললেন যে কেউ বিরোধী দলনেতার সঙ্গে এসে দেখা করতে পারেন, ঠিক। কিন্তু আরাবুল ইসলাম, তার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে এবং এরকম একটা পরিস্থিতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আবহে তিনি দেখা করতে গিয়েছেন, তাই নিয়েই রাজনৈতিক মহলে যে জল্পনা হবে না, সে হবে, সেটা তো বলার অপেক্ষা রাখে না, তাই নয় কি?
একেবারেই তাই। এবং যে মুহূর্তে তুমি যে কথা বললে, যে মুহূর্তে এবং যে আবহের কথা, রাজনীতিতে কিন্তু সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে কার সঙ্গে কোন সময় দেখা করছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরাবুল ইসলামের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে গিয়ে বসে থাকা শুধু নয়, তারা প্রশংসাও করছেন কিন্তু ওখানে বসে থাকা বিধায়করা। তার কারণ আরাবুল ইসলাম সেই দুঃসময়ের সঙ্গী, তৃণমূল কংগ্রেসের সেই লড়াইয়ের কথা তারা বলছেন। অর্থাৎ কোথাও গিয়ে এই জল্পনা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই কোথাও গিয়ে দাড়ি টানবে যে আরাবুল ইসলাম তিনি যোগ দিলেন কি যোগ দিলেন না। আনুষ্ঠানিকভাবে হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই বিষয়টি জানা যাবে। কিন্তু তুমি যে কথা বলছিলে যে আরাবুল ইসলামের বারংবার বদল কেন, তার কারণ শওকত মোল্লাকে যখন থেকে তৃণমূল নেতৃত্ব ভাঙড়, ক্যানিং এই সমস্ত এলাকা দেখভাল করার দায়িত্ব দিল, দেখাশোনা করার দায়িত্ব দিল, সেই সময় থেকেই আরাবুল ইসলামের সঙ্গে শওকত মোল্লার একটা দূরত্ব তৈরি হয়েছিল এবং একটা টানাপোড়েন ছিল। সেই টানাপোড়েনে কিন্তু ক্রমশই অস্তিত্ব সংকটে ভুগছিলেন আরাবুল ইসলাম এবং সেই জায়গা থেকেই তার দল পাল্টে আইএসএফ এ যাওয়া। কিন্তু আইএসএফ এ গিয়েও তিনি খুব একটা মানিয়ে নিতে পেরেছিলেন, এই দাবি অন্তত আরাবুল ইসলামরাও কেউ করতে পারবেন না। সেই জায়গা থেকেই তার দল ছেড়ে বেরিয়ে আসে এবং এই মুহূর্তে তার রাজনীতি কোথায় হবে, তার রাজনৈতিক অস্তিত্ব কিভাবে বাঁচবে, হয়তো সেই টানাপোড়েনের জায়গা থেকেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের কাছে তিনি এসে রাজনৈতিক আশ্রয় খুঁজছেন কিনা কিছুক্ষণের মধ্যেই হয়তো স্পষ্ট হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। নজর থাকবে আমাদের, নজর রেখো তুমিও। আপাতত ধন্যবাদ তোমাকে। প্রদীপ্ত কান্তি ঘোষের সঙ্গে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি, এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকে, এটা লেটেস্ট ছবি, বিধানসভার ছবি, যেখানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন আরাবুল ইসলাম। ইতিমধ্যে আইএসএফ ছেড়েছেন তিনি এবং তারপরেই হামলার ঘটনা ঘটেছে আমরা দেখেছি। এবং তারপর এই মুহূর্তে ভাঙড়ের আরাবুল ইসলাম বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন। আরাবুল ইসলামকে নিয়ে কথা হচ্ছে, তার গাড়িতে আবারও হামলা হয়েছে। তিনি যখন বেরোচ্ছিলেন ভাঙড় দুই পঞ্চায়েত সমিতি থেকে বেরোনোর সময় তার গাড়িতে হামলা করা হয় এবং যেটা জানা যাচ্ছে পাথর ছোড়া হয় তাকে লক্ষ্য করে। তবে শুধুমাত্র পাথর ছোড়া হয়েছে তা নয়, সঙ্গে তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও দেওয়া হয়। ছবিটা দেখাচ্ছি আপনাদের। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, সত্যজিৎ রয়েছে। সত্যজিৎ, সেই সময় আরাবুল ইসলামের গাড়িতে যারা পাথর ছুঁড়েছিলেন বা চোর স্লোগান দিচ্ছিলেন তারা কারা, কি হয়েছিল সেই সময়? দেখো, যেটা হয়েছিল যে আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতিতে এসেছিলেন এবং তারপরে পঞ্চায়েত সমিতির সামনেই হঠাৎ করে আইএসএফ এর কর্মী সমর্থকদের জমায়েত বাড়তে থাকে এবং তার পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে আরাবুল ইসলামকে সতর্ক করা হয়। সতর্ক বার্তা শুনে আরাবুল ইসলাম যখন পঞ্চায়েত সমিতি থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন, তিনি বললেন যে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছি। তখন এই গেটের বাইরে যারা জমায়েত করেছিলেন, বিশেষত যাদের পরিচয় আইএসএফ কর্মী হিসাবে, তারা কিন্তু তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান দেয়। তার উপরে পাথর ছুঁড়ে মারে এবং গাড়ির ক্ষতি হয়, বলা যেতে পারে হামলা চলে। এবং সেই ঘটনার পরিবর্তিতেই কিন্তু বিজয়গঞ্জ থানার বিরাট পুলিশ সেখানে পৌঁছে যারা জড়ো হয়েছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাটি ঘটেছে যে আরাবুল ইসলাম আইএসএফ ছাড়ার পরেই তার পরের দিনই তার রাতে তার বাড়ির পাশেই কিন্তু তার হামলা চালানোর ঘটনা ঘটে এবং পরবর্তীতে আজকে তার উপরে ফের হামলার ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে আরাবুল ইসলাম আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে বলেই কিন্তু খবর। ধন্যবাদ সত্যজিৎ। শনিবারের ঘটনা আরও একবার আপনাদের মনে করাবো, তার আগে শুনবো কিছু বক্তব্য এসে আমাদের কাছে। এরা পাগল হয়ে গেছে। রাত্রি আমার উপরে হামলা করলো, সেখানে নওশাদ বলল যে আরাবুলের লোকেরা করেছে। আর আজকে যারা করেছে এরা কি নওশাদের ছেলে না নওশাদের বাবারা? এরা পুরো জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। ভাঙড়ে জঙ্গিদের প্রশিক্ষণ হচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে গত পরশুর দিন আমার উপরে বোম, গুলি, ইট পাটকেল ছোড়া হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, আমি অল্পের জন্য বেঁচে গিয়েছি। আজকে হাইকোর্টের নির্দেশে আমি যথারীতি বিডিও অফিসে গিয়েছি। তারপরে বিভিন্ন জায়গায়, শুধু এক জায়গার লোক না, ক্যানিং, পূর্ব ক্যানিং, ভাঙড়, বিভিন্ন জায়গা থেকে লোক এনে একেবারে নওশাদের শেখানো বুলি এখানে এনে আমার উপরে অ্যাটাক করা হয়েছে। আজকেও আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমি প্রশাসনের কাছে বলবো যে এই জঙ্গলের রাজ চলতে থাকবে না এখানে প্রশাসনিক রাজ চলবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, আপনি ভাঙড়টা দেখুন,
যে কোনো সময় বিরোধী রাজনৈতিক দল এখানে খুন হতে পারে। বিডিও অফিস, সেখানে ভিড় করে লোক ঢুকে যাচ্ছে, রাস্তার বাইরে ইট নিয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশ, দেখতে পাচ্ছে, কিন্তু নীরব পুলিশ পাচ্ছে না কিছু করতে। আপনারা আরাবুল ইসলামের যে বক্তব্য শুনলেন আজকে হামলার পরের বক্তব্য, কিন্তু গত শনিবারের হামলার পরও কিন্তু তিনি নিশানা করেছিলেন যে নওশাদ সিদ্দিকী, এবং একটু আগে যেটা বললেন, এবং একই সঙ্গে কিন্তু আব্বাসকেও তিনি নিশানা করেছিলেন। শুনবো কি বলেছিলেন। ভাবলে অবাক হবেন, প্রতিটা ক্ষেত্রে আইএসএফের নেতৃত্বরা আমাকে হেয় করার চেষ্টা করে। শুধু হেয় নয়, বিভিন্ন রকম আমার এখানকার এইসব ছেলেরা আছে, প্রচুর ছেলে আমার ভাঙড়ে, তাদের বলে তোরা ক্যানিংয়ে, যে আরাবুল ক্যানিংয়ে দাঁড়িয়েছিল, ক্যানিংয়ে লড়াই করে, এরম ধরনের বারবার ছেলেদের সাথে প্রায় গণ্ডগোল বাঁধতে যায়। তারপরেও হয়নি, শেষবেশ ওরা আমার বিরুদ্ধে অনাস্থা আনল। মানে আপনি বলছেন আপনার রাগটা নওশাদ এবং আব্বাস সিদ্দিকীর ওপরই, এবং তাই দল ত্যাগ? হ্যাঁ, তাছাড়া কি কারণ হতে পারে? আমি ওনাদের দলই, আমি তো চলে এসি, সবাই তো আইএসএফ করে নিয়েছি পঞ্চায়েত সমিতিটা, তাহলে ওনারা আরাবুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা আনার কোনো প্রশ্ন আছে কি? আছে? তাহলে সেই জায়গাতে অনাস্থা আনলে কি আপনার তখন মনে হবে যে আমার বিরুদ্ধে ওনারাই অনাস্থা আনছে, আবার আমি ওনাদের সাথে গলায় গলা মিলিয়ে চলা কি ঠিক হবে? না পারবো, আমি পারবো না, অন্যরা কেউ হলে পারবে। কিন্তু আপনি তো বহুদিনের রাজনীতিবিদ, আপনি তৃণমূল কংগ্রেসে প্রায় 20 বছরের বেশি থেকেছেন, আর তারপর আইএসএফে যোগদান করলেন, তাহলে আপনার মতন একজন হ্যান্ডকে কেন ব্যবহার করা হলো না আইএসএফ? একটা ব্যাপার হচ্ছে, এখানে একটা সত্যি কথা বলতে কি, আরাবুল ইসলাম যেখানে যাচ্ছে হাজারে হাজারে মানুষ, সেইটা ওনারা মেনে নিতে পারছে না, যে আরাবুল ইসলাম যদি নওশাদের ঊর্ধ্বে চলে যায়, জনসমর্থক যদি আরাবুলের পক্ষে চলে যায়, তাহলে এনাদের বাজার ডাউন হবে। আমি যখন হেরে গিয়েও, আমি যখন ক্যানিং পূর্বে যাচ্ছি, যেখানে যাচ্ছি হাজারে হাজারে লোক। যে ঘটনা ঘটলো, আপনার গাড়িতে বোমাবাজি, ইট মারা হলো, সেটা কি কেন হলো বা কি কারণ বলে মনে করছেন আপনি? এটা শুনুন, ওরা ভেবেছে আরাবুলকে ধমকে চমকে কিছু করা যাবে, আইএসএফরা জানে না আরাবুল ধমকানো চমকানোর কাছে মাথা নত করে না। আমি মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব, কিন্তু কারোর কাছে মাথা নত করব না।